সন্ধির আলোচনার ধারাবাহিকতায় আমাদের এ পর্বের আলোচনার বিষয় হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি মূলত স্বর প্লাস ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস স্বর, আবার ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, এই তিনভাবে গঠিত হয়। ব্যঞ্জন সন্ধি বিষয়টা আসলে কি? ব্যঞ্জন সন্ধি মোট তিনভাবে হয়। একটা হচ্ছে স্বরসন্ধি প্লাস ব্যঞ্জন সন্ধি, মানে স্বর আর ব্যঞ্জন মিলে। আরেকটা যেভাবে হয় সেটা হচ্ছে ব্যঞ্জন আর স্বর মিলে, দুটো একই কথা, একটা আগে আর একটা পরে, বা একটা পরে আর একটা আগে। আর তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে ব্যঞ্জন আর ব্যঞ্জন মিলে। এখন এখান থেকে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্বরসন্ধি থেকে আমি ব্যঞ্জন সন্ধি আলাদা করব কীভাবে। আলাদা করার একটা উপায়, সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধিতে যে অংশটাতে স্বর থাকে না, বিশেষ করে সেটা যদি প্রথম অংশ হয়, তাহলে সেখানে একটা হসন্ত চিহ্ন থাকে। সেখানে একটা কি থাকে? হসন্ত চিহ্ন থাকে। আর তয়ের ক্ষেত্রে, তয়ের নিচে যেহেতু হসন্ত দিলে খণ্ডত হয়ে যায়, তাই তয়ের ক্ষেত্রে খণ্ডত যুক্ত থাকে। কি বললাম আমি তাহলে? স্বর আর ব্যঞ্জন চেনার পার্থক্যটা হচ্ছে ব্যঞ্জন সন্ধিতে হসন্ত থাকে, আর শুধুমাত্র একটা বর্ণ ত, যেহেতু তয়ের একটা খণ্ডিত রূপ আছে বা অর্ধেক রূপ আছে, সেটা কি? খণ্ডত। তয়ের ক্ষেত্রে তয়ের নিচে হসন্ত দিলে অটোমেটিক কী হয়ে যায়? সেটা খণ্ডত হয়ে যায়। আচ্ছা, এবার আসি আমরা ব্যঞ্জন সন্ধির বেশ কিছু নিয়ম আছে, আমরা গুরুত্বপূর্ণ নিয়মগুলো সিলেক্ট করেছি। এই নিয়মগুলো কভার করতে পারলে আপনার মোটামুটি ব্যঞ্জন সন্ধি সম্পর্কে সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমত আসুন, এখানে আমরা দুইভাবে নিয়মগুলো লিখেছি। একটা হচ্ছে শব্দ গঠন অনুযায়ী, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। আরেকটা হচ্ছে উল্টাভাবে, আমরা আগে যেভাবে পড়েছি, যে ক্ষেত্রে আপনার আনসার করতে সুবিধা হবে। দুটোই একটু বুঝে বুঝে পড়তে হবে। প্রথম নিয়ম যেটা দেখেন, বর্গের তৃতীয় এবং পঞ্চম বর্ণের পরিবর্তে প্রথম বর্ণ বসবে। কি বললাম? বর্গের তৃতীয় এবং পঞ্চম বর্ণের পরিবর্তে সবসময় ব্যঞ্জন সন্ধিতে প্রথম বর্ণ আসবে। এখন বর্গের তৃতীয় এবং পঞ্চম বর্ণ কোনগুলো, এগুলোর জন্য আমাদের বর্গটা জানা থাকতে হবে। ব্যঞ্জন বর্ণের যে বর্গ, আমরা আশা করছি এটা সবাই জানেন। এই যে বর্গ, ক থেকে ম পর্যন্ত যে 25টা বর্গীয় বর্ণ, এর কি বলছি আমরা, তৃতীয় এবং পঞ্চম বর্ণের জন্য সবসময় ভাঙ্গার সময় আমরা কি নিয়ে আসবো? প্রথম বর্ণটা নিয়ে আসবো। তাহলে দেখি তৃতীয় এবং পঞ্চম বর্ণ, যেমন দেখেন আমি একটা এক্সাম্পল লিখেছি দিগন্ত। তাহলে খেয়াল করেন তো, এখানে দিগন্ত, গ বর্গের তৃতীয় বর্ণ না? ক, খ, গ 3 নম্বর বর্ণ। এখন আমরা বলছি এই 3 নম্বর বর্ণটার জন্য আমরা কি নিয়ে আসবো? প্রথম বর্ণ নিয়ে আসবো। এই যে দেখেন, প্রথম বর্ণ কি ছিল? ক। তাহলে এই যে দিক, আর এখানে যেহেতু কিছু নাই, তাহলে কিছু না থাকলে আমরা জানি কি বসে? অ বসে। তাহলে দিক যোগ অন্ত হয়ে গেল কি? দিগন্ত। এখন দেখেন এখানে কিন্তু একটা হস চিহ্ন আছে। এই হসন্ত থাকার কারণে এখানে এই কয়ের সাথে আর কোনো অ যুক্ত নাই। তার মানে এটা ব্যঞ্জন আর এটা স্বর। তাহলে স্বর আর ব্যঞ্জন মিলে কি হয়? ব্যঞ্জন সন্ধি হয়। এর পরের এক্সাম্পলটা দেখেন আপনি, তন্মধ্যে। তন্মধ্যে, আচ্ছা খেয়াল করেন, এখানে এই যে দন্ত ন আছে, দন্ত ন হচ্ছে বর্গের কয় নাম্বার বর্ণ? 5 নাম্বার বর্ণ। ত, থ, দ, ধ, দন্ত ন। 5 নাম্বার বর্ণের জন্য আমাদেরকে কি নিয়ে আসতে হবে? 1 নাম্বার বর্ণ নিয়ে আসতে হবে। এখন তাহলে খেয়াল করেন, এই বর্গের 1 নাম্বার বর্ণ হচ্ছে ত। 1 নাম্বার বর্ণ কি? ত। আর আমি কিছুক্ষণ আগে বলেছি যে তয়ের নিচে যদি হসন্ত দেয়া যায়, সেটা কিসে পরিণত হয়? সেটা খণ্ডতয়ে পরিণত হয়। এই যে দেখেন, তয়ের নিচে হসন্ত দেওয়ার কারণে সেটা খণ্ডতয়ে পরিণত হয়ে গেছে। তাহলে এই যে তৎ যোগ মধ্যে হয়ে গেল কি? তন্মধ্যে। তাহলে এটা খুবই সহজ একটা নিয়ম। যত জায়গায় আপনি বর্গের তৃতীয় এবং পঞ্চম বর্ণ পাবেন, তত জায়গায় আপনি ওই রোয়ের প্রথম বর্ণটা বসাবেন, তাহলেই হয়ে যাবে। এবার আসি 2 নাম্বার। 2 নাম্বার, এটা হচ্ছে শব্দ গঠনের নিয়ম। 2 নাম্বার নিয়মটা কেমন? আমরা বলছি যে স্বরধ্বনি যদি থাকে এবং এরপরে যদি ছ বর্ণটা থাকে, তাহলে দুটো মিলে চয় ছ হয়ে যায়। দুটো মিলে কি হয়ে যায়? চয় ছ হয়ে যায়। এই নিয়মটা এভাবে লেখার কারণ যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন, শব্দ ছিল কি? এক যোগ ছত্র, দুটো মিলে যখন শব্দ গঠন করা হলো, তখন হয়ে গেল কি? একচ্ছত্র। এই যে দেখেন, এখানে স্বরধ্বনি ছিল আর এখানে ছ ছিল। এরপর দেখেন আমরা লিখেছি কথা যোগ ছলে।
স্পষ্ট বোঝা যাচ্ছে কথা, এখানে একটা স্বরধ্বনি আছে আ, আর এখানে কি ছলে। তাহলে এই যে কথা যোগ ছলে, এই আ স্বরধ্বনি আর ছ মিলে কি হয়ে গেল কথার ছলে। এখন কথা হচ্ছে তাহলে আপনি ভাঙবেন কিভাবে? ভাঙ্গাটা খুবই সহজ। দেখেন কথার ছলে আপনি যেটা করবেন, যেহেতু দুইটা মিলে চয় ছ হচ্ছে, তাহলে চয় ছ থেকে চ বাদ পড়ে যাবে। কি বললাম? চয় ছ থেকে চ বাদ পড়ে যাবে। এখন কথা হচ্ছে নিয়মটা তো আমরা এভাবে লিখতে পারতাম যে চয় ছ একত্রে থাকলে চ বাদ পড়ে যায়। না, এটা এক্স্যাক্ট নিয়ম হয় না, কারণ এটার কি আছে? এক্সেপশন আছে। এই জন্য আমরা এরকমভাবে লিখেছি। কীরকম এক্সেপশন আছে আপনি একটু খেয়াল করেন। এই যে বিপদ যোগ ছায়া, কি হয়ে গেছে? বিপদ ছায়া। এখানে কিন্তু দেখেন চয় ছ থেকে চ বাদ পড়েছে ঠিকই, কিন্তু নতুন একটা বর্ণ কিন্তু চলে এসেছে। এই কারণে ওইভাবে নিয়মটা লেখা যায়নি। এবার তাহলে আসি। তাহলে এই নিয়মটা খুবই সহজ। আমরা কি বলেছি? স্বরধ্বনি এরপরে যদি ছ থাকে তাহলে কি হয়ে যাবে? চয় ছ হয়ে যাবে। আর উল্টাভাবে যদি চিন্তা করি, চ বাদ পড়ে যাবে। এবার আসি 3 নাম্বার। 3, 4, 5 তিনটা একই রকম নিয়ম। এক কথায় একই নিয়ম, শুধু আলাদা আলাদা বর্ণের পার্থক্য আছে। 3, 4, 5 খেয়াল করেন, সবগুলোর প্রথম অংশে আছে ত, ত অথবা দ, ত অথবা দ, ত অথবা দ। এখন এই ত অথবা দ এর সাথে ভিন্ন ভিন্ন বর্ণ আসলে নতুন কি বর্ণ তৈরি হয়, এটাই হচ্ছে আমাদের কথা। এখন আসেন, ত অথবা দ এর সাথে যদি চ অথবা ছ আসে তাহলে চ হয়ে যায়। কি বলছি আমরা? 3 নাম্বারটা, ত অথবা দ এর সাথে যদি চ অথবা ছ আসে তাহলে সেটা কিসে পরিণত হয়? চয়ে পরিণত হয়ে যায়। দেখেন, একটু মনোযোগ দেন। সৎ যোগ চিন্তা। তাহলে এখানে কি ছিল? এই যে খণ্ডত, খণ্ডত আছে মানে কি? ত আছে। এই যে দেখেন, ত অথবা দ এর প্রথম যে কোনো একটা আমরা পেয়ে গেছি, ত আছে। তাহলে ত, এরপরে দেখেন তো কি আসছে? এই যে চ অথবা ছ এর যে কোনো একটা আমরা পাইছি। কি পাইছি? চ পেয়েছি। তাহলে দুইটা মিলে কি হওয়ার কথা? আমার চ হওয়ার কথা। এখন আপনি মূল শব্দটা খেয়াল করেন, কি হয়ে গেছে? সৎচিন্তা। চয় চ হয়ে গেছে, কিন্তু আগে থেকে একটা চ ছিল, এই দুইটা মিলে আবার নতুন একটা চ তৈরি করেছে। আরও একটা উদাহরণ দেখি আমরা। বিপদ যোগ ছায়া, এটার উদাহরণ হচ্ছে এই যে আমরা বলেছিলাম ত অথবা দ থাকলে, ত অথবা কি থাকলে? দ থাকলে। এখানে দ চলে এসেছে। তারপর বলেছিলাম কি? চ অথবা ছ। এই যে দেখেন, আগেরটাতে চয়ের নিয়ম ছিল, এবার কি? ছ। তাহলে দুইটা মিলে কি হওয়ার কথা? চ হওয়ার কথা। এখন দেখেন শব্দটা যে আমরা লিখেছি বিপদ ছায়া, এখানে কিন্তু একটা চ চলে এসেছে। এখন কথা হচ্ছে, যদি আমরা উল্টিয়ে ফেলি তাহলে কি হবে? হ্যাঁ, আমরা উল্টাইতে পারবো নিয়মটা। উল্টাইলে আমাদেরকে এভাবে বলতে হবে যে যদি শব্দের মধ্যে চ থাকে, যদি শব্দের মধ্যে কি থাকে? চ থাকে, তাহলে আমরা প্রথমাংশে ত অথবা দ নিয়ে আসবো। প্রথমাংশে মূল শব্দ অনুযায়ী কি নিয়ে আসবো? ত অথবা দ নিয়ে আসবো। কিন্তু যেহেতু এটা এক্স্যাক্ট নিয়ম হয় না, এক্সেপশন আছে, আবার উপরেরটার সাথে কনফ্লিক্ট করে, এই জন্য আমরা এভাবে দিয়ে দিয়েছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আসি পরের নিয়মটা। পরের নিয়মটা একই, আগের মতোই, শুধু এখানে চ ছ এর জায়গায় দেওয়া হয়েছে কি? জ এবং ঝ। তাহলে এই যে ত আর দ এর সাথে যদি জ এবং ঝ থাকে তাহলে সেটা কি হয়ে যায়? বর্গীয় জ হয়ে যায়। একটা বিষয় খেয়াল করেছেন কিনা? এই যে দেখেন, আমি চ ছ লিখেছি, প্রথমটা হচ্ছে, জ ঝ লিখেছি, প্রথমটা হচ্ছে। এটা কিন্তু একটা ট্রিক্স, যদি আপনি ধরতে পারেন তাহলে খুব সহজ, যে জ ঝ এর মধ্যে কি হয়ে যাচ্ছে? প্রথমটা হয়ে যাচ্ছে। দেখেন, সৎ, আবার ত চলে এসেছে, যোগ জন। তাহলে এই দুইটা মিলে কি হওয়ার কথা? বর্গীয় জ হওয়ার কথা। দেখেন হয়ে গেছে কি? সজ্জন, মানে দুইটা জ এখানে আমার চলে আসলো। এবার আসি বিপদ যোগ জাল। খেয়াল করেন, ত অথবা দ এর কি চলে এসেছে? দ চলে এসেছে। আর জাল তো আগে থেকেই আছে। দেখেন, এই দুইটা মিলে কি তৈরি হওয়ার কথা? তৈরি হওয়ার কথা কি? বর্গীয় জ। এখানে কিন্তু দুইটা জ হয়ে গেছে। এবার আসি আমরা এই নিয়মটাতে, আমরা যা বলছি ত অথবা দ আগের মতো, কিন্তু এর সাথে যদি হ যুক্ত হয়, এর সাথে যদি কি যুক্ত হয়? হ যুক্ত হয়, তাহলে দুটো মিলে দয় ধ হয়ে যায়। কি হয়ে যায়? দয় ধ হয়ে যায়। তাহলে আসেন আমরা একটু দেখি, উৎ যোগ হার, তার মানে এখানে ত চলে এসেছে, এরপর কি আসলো? হ আসলো। আর দুটো মূল সবসময় কি হয়? দয় ধ হয়। আপনি খেয়াল করেন, মূল শব্দটা হয়ে গেছে কি? উদ্ধার। এখানে কিন্তু দয় ধ চলে এসেছে। এরপর আসি, তয়ের উদাহরণ গেল। এবার যদি আসি পদ যোগ হতি,
দেখেন দয়ের সঙ্গে কি চলে এসেছে, হ। নিয়মটার দিকে একটু তাকান, ত অথবা দয়ের সঙ্গে যদি হ যুক্ত হয় তাহলে মূল শব্দ গিয়ে কি হয়ে যাবে, দয় দ হয়ে যাবে। তাহলে দেখেন পদ যোগ হতি হয়ে গেল কি, পদ্ধতি। এখন কথা হচ্ছে যে যদি আমি উল্টা পাশে আসি তাহলে কি হবে। হ্যাঁ, উল্টা পাশে আসলে আপনাকে আমি একটা সহজ নিয়ম বলে দেই। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে যতগুলো যুক্ত বর্ণ পাবেন, অধিকাংশ একদম 99% যুক্ত বর্ণের ক্ষেত্রে প্রথম অংশে ত অথবা দ আসে। কি বললাম, যতগুলো যুক্ত বর্ণ পাবেন। যেমন এখানে নাই এমন একটা যুক্ত বর্ণের উদাহরণ আমি আপনাদেরকে দেই, উড্ডিন, মানে উঠতেছে যেটা, এমন একটা জিনিস, সেটাকে আমরা কি বলি, উড্ডিন। দেখেন এখানেও আপনি যদি ভাঙেন আসবে কি, উত যোগ প্রথম অংশে কি চলে আসতেছে, ত চলে আসতেছে, উত যোগ কি আসবে, ডিন। তাহলে কি বললাম, অধিকাংশ যুক্ত বর্ণের ক্ষেত্রে ব্যঞ্জন সন্ধিতে প্রথম অংশে ত অথবা দ আসে। এটা যদি আপনি মনে রাখতে পারেন, আপনার যদি নিয়মের ভিতর থেকে কমন নাও পড়ে, তারপরেও আপনি এটা দিয়ে আনসার করতে পারবেন। এবার আসি পরের দুটো নিয়ম। পরের দুটো নিয়মে দেখেন বলা হচ্ছে যদি শব্দের মধ্যে অনিশ্বর থাকে, এটা কিন্তু আবার এর উল্টা, শব্দের মধ্যে যদি কি থাকে, অনিশ্বর থাকে, সবসময় অনিশ্বরের পরিবর্তে ম আসে। তাহলে ব্যঞ্জন সন্ধিতে শব্দের মধ্যে যদি অনিশ্বর থাকে, সবসময় আমরা অনিশ্বরের পরিবর্তে কি নিয়ে আসবো, ম নিয়ে আসবো। এবার আসি সংবাদ। সংবাদ দেখেন তো অনিশ্বর কোথায় আছে, এই যে সং, স এর পরে। তাহলে এই জায়গায় যদি আমরা ম বসায় দুই ভাগ করে ফেলি তাহলে হয়ে গেল। দেখেন সম যোগ বাদ। আচ্ছা, অহংকার, খেয়াল করেন, অহং, হয়ের পরে কি আছে, অনিশ্বর, এই জায়গায় যদি আমরা ম বসাই তাহলেই হয়ে যাচ্ছে অহং যোগ কার। এরকম আরও শব্দ আপনি চিন্তা করেন, যদি কঠিন একটা শব্দ বলি কিংবদন্তি, তাহলে দেখেন কিংবদন্তি, তাহলে অনিশ্বর যে জায়গায় আছে এই জায়গায় আপনি কি করবেন, ম বসাবেন, তাহলে কিম যোগ বদন্তি হয়ে গেল। যদি বলি সংখ্যা, সম যোগ খা হয়ে গেল। তাহলে ব্যঞ্জন সন্ধিতে যত জায়গায় আমরা কি পাবো, অনিশ্বর পাবো, ওই জায়গাগুলোতে আমরা কি বসাবো, ম বসাবো, তাহলেই অনিশ্বরের ঝামেলা শেষ। এবার আসি সর্বশেষ নিয়ম। সর্বশেষ নিয়মটা হচ্ছে এরকম, ব্যঞ্জন সন্ধিতে যদি আমরা ট অথবা থ পাই, ট অথবা ঠ পাই, ট এর জন্য আমার সবসময় ত আসবে, ট এর জন্য কি আসবে, ত আসবে, আর ঠ এর জন্য সবসময় কি আসবে, থ আসবে। আচ্ছা, আমরা একটু এক্সাম্পল দেখি। দেখেন এই যে একটা শব্দ আমি লিখেছি কৃষ্টি, আমরা বলি না কৃষ্টি কালচার, তাহলে কৃষ্টি দেখেন কৃষ যোগ, এই যে দেখেন মূর্ধন্য ষ এর সাথে কি যুক্ত ছিল, ট, তাহলে কৃষ যোগ হয়ে গেল কি, তি। এবার আসি ষষ্ঠ, তাহলে ষষ্ঠ এই শব্দটার সাথে কি যুক্ত আছে, ঠ, তাহলে দেখেন আমি যখন বিশ্লেষণ করছি ষষ যোগ পরের অংশটাতে কি হবে, থ। এরকম দৃষ্টি, তাহলে দৃষ্টি ভাঙেন কি হবে, দৃশ যোগ তি। এরকম বৃষ্টি ভাঙেন কি হবে, বৃষ যোগ তি। সোজা কথা, যত জায়গায় আমি ট পাবো ট এর জন্য নিয়ে আসবো কি ত, আর যত জায়গায় আমি ঠ পাবো ঠ এর জন্য নিয়ে আসবো কি থ। এ পর্বে আমরা বেশ কিছু নিয়মকানুনের মাধ্যমে ব্যঞ্জন সন্ধি শিখলাম। পরবর্তী অংশে আমরা ব্যঞ্জন সন্ধির আরও দুটি গুরুত্বপূর্ণ অংশ, একটি হচ্ছে বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি, অন্যটি হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এ দুটি অংশ নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।